নির্বাচনে নিরঙ্কুশ জয় বিএনপির। প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমান। ২১২ আসনে বিজয়ী বিএনপি জোট। ৭৭টিতে ১১ দল, গণভোটের হার ৬০% ওপরে। ধানের শীষের ভূমিধস জয়, প্রার্থী সমর্থকদের বিজয় উল্লাস। মসজিদ মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা। রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশা বিএনপি মহাসচিবের। বিএনপির যে ভিশনগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। এবং নির্বাচনে বড় বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন ভারত পাকিস্তানের প্রধানমন্ত্রীর। শুভেচ্ছা জানিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ যুক্তরাষ্ট্র চীনের। বাহাত্তর ঘন্টার বিশেষ আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি নির্বাচনের সময়ে আমি গোলাম রাব্বি। একই সাথে এই আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত হবেন সরাসরি সব আপডেট নিয়ে রোজা চৌধুরী এবং নির্বাচনের খুঁটিনাটি সব তথ্য বিশ্লেষণ নিয়ে যুক্ত হবেন মাহাদি ইসলাম ধ্রুব। যাচ্ছি খবরে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। ভূমিধস জয় পেয়ে নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে উল্লাসে মাতেন প্রার্থীরাও। নির্বাচিত জনপ্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি মুখে বরণ করে নেন সমর্থকরা। রোববারের মধ্যে সরকার গঠনের আশা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক। একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। বৃহস্পতিবার রাত থেকেই বেসরকারিভাবে একে একে বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা করা হয়। বিএনপির বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার পরই আনন্দ উল্লাসে মাতেন কর্মী সমর্থকরা। বিজয় উদযাপনে একে অপরকে মিষ্টি খাওয়ান তারা। ফুলের মালা পরিয়ে এবং তোড়া হাতে অভিনন্দন জানানো হয় প্রিয় নেতাকে। পাড়া মহল্লায় অনেকেই মাতেন রং খেলায়। শুক্রবার সকালে নিজ বাসভবনে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামাতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই বিএনপি ২/৩ আসন পেয়েছে। আগামী রোববারের মধ্যে সরকার গঠনের প্রত্যাশার কথা জানান বিএনপির মহাসচিব। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদেরকে রিজেক্ট করেছে। বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে। জনগণ তাদেরকে আবারও সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে। বিএনপি নিরঙ্কুশ এই জয় জনগণের আস্থার প্রতিফলন বলে মনে করেন চট্টগ্রাম ১১ আসনে দলটির বিজয়ী প্রার্থী আমির খুসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে নানা প্রতিশ্রুতি দিয়ে বিজয় উদযাপন করেন নেত্রকোনা ১ আসনে জয়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশে সাম্য, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকারগুলো বজায় থাকবে। জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। অন্য বিষয় হচ্ছে পাবনা ৫ আসনে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের জয়ের খবরে উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। নেচে গিয়ে আনন্দ করতে দেখা যায় তাদের। জনতার আস্থা ও ভালোবাসায় বিজয় পেয়ে খুশি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। আমার মানুষের কাছে ঋণ অনেক বেড়ে গেছে, আমাকে ঋণটা পরিশোধ করতে হবে। তাদের ভালোবাসার ঋণ, আমার প্রতি তাদের বিশ্বাসের ঋণ, আমার প্রতি তাদের আস্থার ঋণ, এই ঋণটা আমাকে পরিশোধ করতে হবে। এছাড়া রাজশাহী ৩ আসনে শফিকুল হক মিলন, ফেনী ২-এ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নুল আবদিন ভিপি, সুনামগঞ্জ ৩-এ কয়সর এম আহমদ এবং চাঁদপুর ৩ আসনে শেখ ফরিদ আহমেদ মানি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আবেগে আপ্লুত কণ্ঠে জনগণের কাছে কৃতজ্ঞতা জানান তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মাহাদি আমিন। এদিকে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের ভোটে ২/৩ জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
শুক্রবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে ব্রিফ করেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আমাদের দলের এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ তুললে তার প্রমাণ দেওয়ার দায়িত্ব তাদের উপরই বর্তায়। তিনি দাবি করেন, জনগণই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং আগামী নির্বাচনগুলোতে দল আরো ভালো ফল করবে। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। অন্যদিকে গুলশানের সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। তিনি সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং বিজয়ের জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। আমাদের নেতা জনাব তারেক রহমান ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন, অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। এদিকে বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আর দুর্নীতি নির্মূলে কাজ করবে বিএনপি। গণতন্ত্রের, শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে। গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তিনটি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি: আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা। বিএনপি নেতারা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণে সুশাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করাই হবে তাদের প্রধান লক্ষ্য। দীর্ঘ 17 বছর পরে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল স্থগিত রাখায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনে ভোট পড়েছে 59.44%। এর মধ্যে 212টি আসনে নিরঙ্কুশ জয়লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর 68টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাত। গণভোটে 4,74,429টি ভোটে হ্যাঁ জয় পেয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে এসব জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। সচিবালয়ের পক্ষ থেকে আমি ফলাফল ঘোষণার থেকে অব্যাহতি চাচ্ছি। 297 আসনের ফলাফল ঘোষণা ইসি সচিব শেষ করতে না করতেই ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে আসেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে। ভোট আয়োজনে নিজেদের সফলতার কথা তুলে ধরেন নির্বাচন কমিশনার। জানান, আগামী দিনের পাথেয় হয়ে থাকবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরো ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে। আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় কমিশন সচিবের মুখে বিজয়ী দলের নাম ঘোষণা শুনতে অপেক্ষায় থাকেন গণমাধ্যম কর্মী, পর্যবেক্ষক এবং রাজনৈতিক দলের নেতারা। তবে ভোটের ফলাফল একত্রিত করতে না পারায় ভোট শেষ হবার প্রায় 24 ঘন্টা পর নির্বাচনের ফল ঘোষণা করেন সচিব। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44। গণভোটের, কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। জানান দলগুলোর আসন ভিত্তিক ফলাফল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 209টা আসন তারা পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলাম পেয়েছে 68টা, এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি। এর আগে রাতেই ইসির ফলাফল কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে, মিলেছে কষ্টের সুফল। ক্রেডিবল একটা ইলেকশন উপহার দেব এবং আমরা বিশ্বাস করি আমরা এটা পেরেছি। প্রার্থীদের বিরুদ্ধে মামলা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফল স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় এই আসনের ভোট স্থগিত করে ইসি। ভোটারদের কাছে কৃতজ্ঞ। নানা চড়াই উতরাই আর দ্বিধাদ্বন্দ্বের পরে অবশেষে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করল বিএনপি। এখন দেখার অপেক্ষা মানুষের প্রত্যাশা পূরণে কতটুকু কাজ করছে দলটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভূমিধস বিজয়ের পর সরকার গঠনের পথে বিএনপি। আগামী সরকারের কাছে প্রত্যাশা বেড়েছে সাধারণ মানুষের। দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেছেন তারা। জিয়াউর রহমান মারা গেল, ওনার পরিবার মারা গেল, এখন জিয়া তারেক জিয়া আছে, ইনশাল্লাহ সে
যদি দেশ ভালো চালায় সবাই তার জন্য দোয়া করব, এই দেশ শান্তিপূর্ণভাবে চলবে আমরা আকাঙ্ক্ষা করি। আমাদের কাছে দাবি একটাই, খালি দ্রব্যমূল্য জিনিসের দামটা যদি কমায় দেয় তাহলে আমাদের কাছে মনে করেন আমরা এটুকুই তাদের কাছে আশা করতে আর কিছুই না। সবাই খেটে খাওয়ার যে বন্দোবস্তটা সেইটা যেন সরকার করতে পারে, সবার যেন চাকরির যে নিশ্চয়তা, রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে তাদের সেই বলয় থেকে, তারা বেরিয়ে আসবে সাধারণ মানুষের মাঝে এবং বেরিয়ে এসে এই সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে দেশটাকে রক্ষা করবে। গড় ভাড়া একটু কমাইতে হইব আর চালের দাম একটু কমাইতে। দুর্নীতি মুক্ততা হোক, ছাদাবাজ বন্ধতা হোক, আমরা গরিব দুঃখীর পাশে যেমন দ্বারা বিএনপি সরকারের সাথে আমরা এই আবেদন। গত যে সরকার ছিল তাদের থেকেও যেন এনারা যেন সামনের দিকে নতুন প্রজন্মের জন্য আরও যেন উন্নয়ন করে, দেশের জন্য আরও উন্নয়ন হয়, আরও ভালো হয়, আরও আমরা এইগুলো তাদের কাছে দেখতে চাই। জনগণ সবাই আমরা সুখ শান্তি চাই, রাস্তাঘাটে চলাফেরা করব, নিজে ইনকাম করব, সবাই যেন ঘরে যেন সুস্থ শরীরে ফিরে যাইতে চাই, আমরা এটাই চাই। নারীদের যেন ভালো একটা কর্মজীবী থেকে যেগুলো পাওয়া যায় আর কি, এটাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা। নতুন সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আমরা যেন প্রবাস থেকে যারা আসি আমরা যেন এয়ারপোর্টে যে হয়রানিটা হই সেটা যেন না হয়। ব্যাংক ডাকাত, দখলদার এবং দুর্নীতিবাজ দেশের সম্পদ বিভিন্ন দেশে পাচার করেছে, আমরা আশা করব বর্তমান সরকার এগুলি ফিরিয়ে আনবেন। খবরের পর্যায়ে আমরা যাব রোজা চৌধুরীর কাছে। রোজা চৌধুরীর মাধ্যমে আমরা জানবো যে আমাদের যে সহকর্মীরা আছেন এবং এখন যারা প্রার্থী এবং ভোটাররা যে আনন্দ উল্লাস এবং সর্বশেষ আসলে তারা যে প্রতিক্রিয়া জানাচ্ছেন সেগুলো আমরা রোজা চৌধুরীর মাধ্যমে সরাসরি জানবো। ধন্যবাদ রাবি। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমার কাছে থাকা বিজয় উল্লাস তথা সমর্থকদের যেই প্রতিক্রিয়া সেটি সম্পর্কে বিস্তারিত। দর্শক, দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছেন সমর্থকদের উচ্ছ্বাসের খবর। চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে যাচ্ছি মোরসালিন হক জুনায়েদের কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3-এরও বেশি অধিক আসনে নির্বাচিত হওয়ার, বিজয়ী হওয়ার পরে যে নিরঙ্কুশ বিজয় ঘটেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, তার পরবর্তীতে আজকে বিজয়ের পর দিন অর্থাৎ শুক্রবার যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের সামনে কিন্তু দলীয় যে নেতাকর্মী রয়েছেন তাদের বেশ উচ্ছ্বসিত ভিড় কিন্তু যত বেলা বাড়ছে তত বেড়েই যাচ্ছে। দুপুর 2:30 নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার এই গুলশানের কার্যালয়ে আসেন। এরপর থেকেই সংবাদ ছড়িয়ে যাওয়ার পর নেতাকর্মীরা এখানে আসছেন এবং এখন পর্যন্ত এই চেয়ারম্যানের এই কার্যালয়টিতে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীর পাশাপাশি এসেছেন যে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সবশেষ ঠিক কিছু সময় আগেই এই কার্যালয়টিতে প্রবেশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান তিনি প্রবেশ করেছেন। সার্বিকভাবে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা যাচ্ছে যে সরকার সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া পরবর্তীতে যে কার্যক্রমগুলো রয়েছে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সরকার গঠনের যে বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলোর নিয়ে আলোচনা হওয়ার বড় ধরনের সম্ভাবনা তো রয়েছেই। তার পাশাপাশি মূলত যে নেতাকর্মীরা এবং যারা আসলে মূলত এখন পর্যন্ত বিভিন্ন আসনে জয়ী হয়েছেন সংসদীয় আসনগুলোতে তারাও এখানে শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় যে চেয়ারম্যান তারেক রহমানকে। সবকিছু মিলে যে বিষয়টি বলা যায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই যে ভোটের প্রক্রিয়াটি সেই ভোটের প্রক্রিয়ায় যে নিরঙ্কুশ বিজয়ের ধারাবাহিক যে বিষয়টি চলে এসেছে সেই চলে আসার প্রেক্ষিতে এখন পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস রয়েছে সেই উচ্ছ্বাসের বিষয়টিতে নিয়েই এই বিষয়টি নিয়ে নেতাকর্মীরা কিন্তু এখানে উচ্ছ্বসিত অবস্থানে রয়েছেন। আমাদের আরেকজন সহকর্মী আতাউর কাউসার রয়েছেন নোয়াখালীতে, আমরা তার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জেনে নিব।
বরকতুল্লাহ বুলু নোয়াখালী ৩ আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন এবং এবারের মতো নির্বাচিত হওয়ার সাথে সাথে তিনি কিন্তু মোট ৫ম বারের সংসদ সদস্য নির্বাচিত হলেন এবং বর্ষিয়ান এবং পরীক্ষিত এই নেতা যিনি নোয়াখালীর অত্যন্ত জনপ্রিয় নেতা তিনি গতকাল নির্বাচিত হয়েছেন। এই বিষয়টি জানার পরেই কিন্তু নেতাকর্মী এবং সমর্থকদের মাঝে খুশি জোয়ার বয়ে গিয়েছিল। কিন্তু একটা চমৎকার জিনিস আমরা দেখেছি যে অন্যান্য সময় অনেক জায়গাতেই হয় যে নির্বাচিত হয়েছেন এটি জানার পরে হয়তো নেতাকর্মীরা উচ্ছ্বাসের সাথে বা উৎসাহের সাথে এমন আচরণও করে ফেলেন যেটি আসলে কখনো কখনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টিও করে। কিন্তু আমরা দেখেছি নোয়াখালীতে তিনি এমনভাবে নেতাকর্মীদের বলেছেন এবং নেতাকর্মীরা অত্যন্ত সুন্দরভাবে সহনশীলতার সাথেই এমনভাবে তাদের উৎসাহ বা উদ্দীপনাটি প্রকাশ করেছে যে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবেই প্রত্যেকটি বিষয় শেষ হয়েছে। আপনারা জানেন যে প্রায় ১৭,০০০ ভোটে বরকতুল্লাহ বুলু নোয়াখালী ৩ আসনে তিনি জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লাকে ১৭,০০০ ভোটে তিনি হারিয়েছেন এবং আজ সকাল থেকেই বরকতুল্লাহ বুলু তার সাথে দেখা করার জন্য নেতাকর্মীরা এবং সমর্থকরা একে একে তার যে পৈতৃক বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাধীন নাটেশ্বর, এখানে নাটেশ্বরে তার পৈতৃক বাড়িতে তারা সকলেই সকাল থেকে এসে ভিড় করেছেন এবং এই মুহূর্তে যেহেতু মাগরিবের আজান দিয়েছে, মাগরিবের নামাজ চলছে, নেতাকর্মীরা অনেকেই মাগরিবের নামাজ পড়তে গিয়েছে এবং বরকতুল্লাহ বুলু তিনি নিজেও নামাজে গিয়েছেন, যার এই কারণে এই মুহূর্তে হয়তো এখানে সমর্থকদের সংখ্যা কিছুটা কম। কিন্তু আমরা যখন এসেছি তখন থেকে দেখেছি প্রচুর সমর্থকরা এখানে এসছেন, মিষ্টি খেয়েছেন একের পর এক, প্রত্যেকে মিলে এই যে দীর্ঘ ১ মাসের যে একটি কষ্ট তারা করেছেন তাদের প্রিয় নেতাকে নির্বাচিত করার জন্য, সেই তাদের সেই লক্ষ্য যখন সার্থক হয়েছে তখন তাদের মাঝে অবশ্যই সেই উদ্দীপনা ছিল। এবং আরেকটু জিনিস জানিয়ে রাখি যে আজ বাদ জুমা, বিশেষ করে এখানে যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদে শুকরানার জন্য দোয়া করা হয়েছে যে তাদের প্রিয় নেতা জয়ী হয়েছেন এবং বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেও এখানে দোয়া এবং মুনাজাত হয়েছে। তো এটি ছিল নোয়াখালী ৩ আসনের চিত্র। চট্টগ্রামে আছেন আমাদের আরেক সহকর্মী শফিক, সেখানে যেতে চাই সেখানকার পরিস্থিতি জানতে। গঠন করতে যাচ্ছে বিএনপি, সেই আনন্দ উৎসবে মেতে উঠেছেন চট্টগ্রামে যে নেতাকর্মীরা। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম ৯ আসনের যে প্রার্থী আবু সুফিয়ান, তিনি তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিয়ে যাচ্ছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে এই চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসন সেটি হচ্ছে চট্টগ্রাম ৯। এখানে আবু সুফিয়ান তিনি প্রায় ৬০,০০০ ভোটে ব্যবধানে কিন্তু জয়ী করেছেন জামায়াতের প্রার্থীকে এবং সেই উপলক্ষে কিন্তু আনন্দ উৎসবে মেতে উঠেছেন নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীরা এসেছেন এবং তারা এসে কিন্তু জড়ো হয়েছে এবং আবু সুফিয়ানকে ফুল দিয়ে তারা কিন্তু বরণ করে নিচ্ছেন নেতাকর্মীরা। আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। তিনি এই মুহূর্তে আছেন। আমরা 30 সেকেন্ড একটা আপনার অনুভূতি জানতে চাই। 30 সেকেন্ড। এখানে ব্যক্তিগত অনুভূতি নাই। আজকে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটাররা আমাকে ভোট দিয়েছে, জনগণের খুশি, এটাই আমার খুশি। ব্যক্তিগতভাবে আমি এমপি মন্ত্রী এটা আমার কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যতদিন আমি খুশি হব যেদিন জনগণের কাছে যে কমিটমেন্ট করেছি সেই কমিটমেন্ট এবং জনগণের যে আকাঙ্ক্ষা আশা সেটা পরিপূর্ণ করতে পারবো, ফুলফিল করতে পারবো, সেদিনে আমি আমার খুশি প্রতিক্রিয়া ব্যক্ত করবো। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছিলাম আসলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং আনন্দ উৎসবে মেতে উঠেছেন এবং পুরো চট্টগ্রাম নগরীর যে গুরুত্বপূর্ণ যে আসনে এই আসনে নেতা সব জায়গা থেকে নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচনের ফলাফল ঘোষণার কিছু মুহূর্ত বাকি, তার আগে যে সমর্থকদের বিজয় উল্লাস সেই খবরাখবর। রাব্বি, আপনি নির্বাচনের এই যে একটা মুহূর্ত তৈরি হয়েছে, উৎসব মুখর পরিবেশ, এটি সম্পর্কে কিছু কি বলবেন? আমরা যে বিষয়টি দেখছি আসলে একই সাথে বিজয়ের পরপর এবার কিন্তু আসলে বিজয় উল্লাসের যে উদযাপন এটি কিন্তু আসলে অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ ছিল এবং সবাই আসলে অনেক প্রার্থী যারা হেরেছেন তাদের সাথে দেখাও করেছেন, আবার যারা ভোট দিয়ে বিজয়ী করেছেন তারাও কিন্তু পক্ষে বিপক্ষের যে অন্যান্য নির্বাচনে আমরা বা বিশেষ করে এত বড় নির্বাচন যখন সাধারণ নির্বাচন হয় ৩০০ আসনে সেই রকম বড় খবর কিন্তু আমরা কোনো পাইনি, যেটি আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন। আশা করি এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে জাতীয় সংসদ গঠনের পর দেশের জন্য সমৃদ্ধির জন্য আসলে কাজ করবেন সবাই। আমরা যাচ্ছি আমাদের হাতে থাকা অন্য খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় বিএনপি নিরঙ্কুশ বিজয়ে জনসমর্থন দেয় দেশবাসীর জন্য আরও দোয়া করা হয়। বিজয় মিছিলের বদলে দোয়ার কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন মুসল্লিরাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বিএনপি। জয়ের পরই বিজয় মিছিলের মতো কর্মসূচি বাদ দিয়ে ঘোষণা করা হয় দোয়া ও মোনাজাতের। এরই অংশ হিসেবে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এতে অংশ নেন দলের নেতাকর্মী ও মুসল্লিরা। মোনাজাত শেষে বিএনপির এমন কর্মসূচিকে সাধুবাদ জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বলেন, বিজয় মিছিলের মাধ্যমে প্রতিহিংসার বহিঃপ্রকাশ হয়। এটা থেকে সরে আসা মানে রাজনীতিতে নতুন সূচনা। এই যে আনন্দ মিছিল, এটার মাধ্যমে একটা প্রতিহিংসা প্রতিফলিত হয়। আমরা আজকে নতুন বাংলাদেশে এটাই বুঝতেছি, বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, বাট কোনো প্রতিহিংসা থাকবে না। ক্ষমতা এক জিনিস এবং আপনার সম্মান এক জিনিস। ক্ষমতা পেয়েছেন এবং ওই সম্মান যে উনি পান, সেভাবে আমরা তার কাছে আশাবাদী। বাংলাদেশের একটা নতুন রাজনৈতিক কালচার তৈরি করতেছে, যেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। সকলের প্রত্যাশা, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তারেক রহমান তার ঘোষিত পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নেবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে নিরাপদ দেশ উপহার দেবে বিএনপি। দেশে প্রত্যাবর্তনের পরে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম। এই ড্রিমটা, ওনার ওই স্বপ্নটা আমরা দেখতে চাই। উনি কি স্বপ্ন আমাদেরকে দেখাবেন? শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধরেই সে দেশ চালাবে। জনগণের কথা বলার স্বাধীনতা, জনগণের ধর্মীয় স্বাধীনতা, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা সম্পূর্ণভাবে পূর্ণ করবে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশের জন্য কাজ করবে বিএনপি, এমনটাই চাওয়া সাধারণ মানুষের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতে সাধারণ মানুষ বিএনপিতে আস্থা রেখেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর রাজনৈতিক মানসিকতায় বড় পরিবর্তন ও সামাজিক কার্যক্রম জামাতের প্রতি মানুষের ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করেন তারা। বিশ্লেষকরা বলছেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে এবারের ঐতিহাসিক নির্বাচনে। দেখব কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দীর্ঘ 17 বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট উৎসবে মাতেন গোটা দেশের মানুষ। প্রচার, গণসংযোগ, নির্বাচনে দুপক্ষের কথার লড়াই, সাময়িক উত্তেজনা, বিচ্ছিন্ন কিছু সংঘাত হলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। অংশীজনরা বলছেন, দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ নির্বাচনে 299টির মধ্যে 2/3 বেশি আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। স্বাধীনতা পরবর্তী একাধিকবার সরকারে এসে দেশ পরিচালনায় অভিজ্ঞতা রয়েছে দলটির। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা অব্যাহত রাখতেই সাধারণ মানুষ বিএনপিতে আস্থা রেখেছে বলে মনে করেন বিশ্লেষকরা। এটা ইতিহাসের একটা অন্যতম সেরা নির্বাচন হিসাবেই এটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। বিএনপির কিছু সময়োচিত সিদ্ধান্ত, তারেক জিয়ার সময়োচিত ফিরে আসা, খালেদা জিয়ার মারা যাওয়ার ফলে মানুষের যে বিএনপির প্রতি যে সিম্প্যাথিটা, খালেদা জিয়ার প্রতি ভালোবাসাটা, সেটা এই দিকে যে ট্রান করেছে বলে আমার মনে হয় অনেকটাই। নির্বাচনে সকল রেকর্ড ভেঙেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে দলটির প্রত্যাশা অনুযায়ী গণমানুষের ম্যান্ডেটের প্রতিফলন ঘটেনি, কিন্তু আসন সংখ্যা হিসেবে প্রথমবারের মতো সংসদে বিরোধী দলে জায়গা করে নিবে জামায়াত জোট। রাজনৈতিক মানসিকতায় বড় পরিবর্তন ও সামাজিক কার্যক্রমে দলটির ইতিবাচক সাড়া ফেলেছে বলছেন অংশীজনরা। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস প্লাস নিজেদেরকে খুব বেশি রক্ষণশীল গোড়া হিসেবে পরিচিত না করে তুলনামূলকভাবে একটা মডারেট, একটা লিবারেল তাদের মধ্যে কাজ করেছে আর কি। যে প্রশ্নটা অনেকেই করে যে জামাত তো একদম সরকার গঠনের স্বপ্ন দেখছিল আর কি, তো এটা তো মানে আমার মনে হয় যে সেটা অনেক বেশি একটা অবাস্তব স্বপ্ন ছিল বলে আমার মনে হয়। স্বাধীনতা পরবর্তী চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচন পরবর্তী উৎসবের আমেজ বিরাজ করছে দেশ জুড়ে। আগামীতে প্রতিহিংসা, বৈরিতা এবং সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে উদারতার সাথে দূরদর্শী এবং সমৃদ্ধ এক জাতি গঠনে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিয়ে কাজ করবে নতুন সরকার, এমন প্রত্যাশাই বাংলাদেশ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 2 দশক পর আবার রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। মাঠ পর্যায়ের ফলাফলে ধানের শীষের জয় জয়কার। সেই সঙ্গে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। এক নতুন রাজনৈতিক সমীকরণের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ।
2025 সালের গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোকাতুর দলকে এক সুতোয় গেঁথে নির্বাচনে বড় জয় ছিনিয়ে আনলেন তারেক রহমান। ঢাকা 17 এবং বগুড়া 6 উভয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি এখন দেশের পরবর্তী কাণ্ডারি। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই তৃণমূলের নেতাকর্মীদের মাঝে যে প্রাণের সঞ্চার হয়েছিল ব্যালট বাক্সে তারই প্রতিফলন দেখল দেশবাসী। 1991 ও 2001 সালের পর এটি বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ যুগপৎ আন্দোলনের ফসল হিসেবেই এই গণরায় পেয়েছে দলটি। তারেক রহমানের এই রাজনৈতিক যাত্রা মোটেই সহজ ছিল না। 1988 সালে বগুড়ার গাবতলী থেকে শুরু করে 2002 সালে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে চরম সংকটে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দায়িত্ব পান দলের চেয়ারম্যান হিসেবে। 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দলকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার পেছনে ছিল তার বড় ভূমিকা। এবার প্রথমবারের মতো সরাসরি নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করলেন এই শীর্ষ নেতা। সব বাধা পেরিয়ে 20 বছর পর আবারও গণভবনের চাবিকাঠি এখন বিএনপির হাতে, যেখানে তারেক রহমানের নেতৃত্বেই শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আমরা আবারও রোজা চৌধুরীর মাধ্যমে দেশের নানা প্রান্তের সর্বশেষ যে আপডেট, অর্থাৎ ভোটার এবং বিজয়ী প্রার্থীদের আনন্দ উল্লাসের যে সর্বশেষ খবর, সেটি আমরা জানাবো। আমরা যাচ্ছি রোজা চৌধুরীর কাছে। নিশ্চয় রাব্বি, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ নির্বাচন পরবর্তী কি খবরাখবর আছে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকদের উচ্ছ্বাসের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল, যাচ্ছি তার কাছে। সংসদ নির্বাচনের ফলাফলের পর এখন কিন্তু আসলে নেতাকর্মীদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ার বয়ে যাচ্ছে। নেতাকর্মীরা কিন্তু যারা বিজয়ী হয়েছেন সেসব প্রার্থীদের কাছে আসছেন এবং তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা দেখছি যে খুলনা 5 আসনে যিনি বিজয়ী প্রার্থী আলী আসগর লবি, তার বাসায় কিন্তু অসংখ্য নেতাকর্মী ভিড় করেছেন এবং তারা কিন্তু আমরা দেখছি যে শুধু এখন নয়, আমরা সকাল থেকে দেখছি যে এই নেতাকর্মীর বাসায় কিন্তু আসলে এই নেতার বাসায়, এই বিজয়ী প্রার্থীর বাসায় কিন্তু আসছেন নেতাকর্মীরা এবং তারা কিন্তু তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং একই সঙ্গে এই যারা আসছেন তাদের প্রতি কিন্তু আসলে যিনি বিজয়ী হয়েছেন তিনিও কিন্তু আসলে কৃতজ্ঞতা জানাচ্ছেন। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন নেতাকর্মী বাদেও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়াও কিন্তু বিভিন্ন নাগরিক সংগঠন, সামাজিক সংগঠনের থেকেও বিভিন্ন নেতাকর্মীরা আসছেন বা যারা নেতৃবৃন্দ আছেন তারা আসছেন। তারা এই যারা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এখানে মিষ্টি বিতরণ করা হচ্ছে, তারা মিষ্টি মুখ করানো হচ্ছে এবং একই সঙ্গে তারা কিন্তু তাদের এই যারা বিজয়ী করেছেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছেন এই আলী আসগর লবি সহ অন্যান্য যারা বিভিন্ন স্থানে যারা বিজয়ী হয়েছেন তারা। এবং আমরা দেখেছি যে আজ কিন্তু দলের পক্ষ থেকে একটি নির্দেশনা ছিল কোনো মিছিল করা যাবে না, সেই নির্দেশনা মেনে কিন্তু আমরা দেখছি যে কিছুটা ভিন্ন ভাবে আসলে এই উৎসব বা উচ্ছ্বাসটা আসলে পালন করা হচ্ছে এবং বাসার যে এলাকা সেই এলাকা জুড়ে কিন্তু আমরা দেখছি নেতাকর্মীরা অবস্থান করছেন। একটু যদি বলি যে এখানে যারা আসছেন তারাও কিন্তু আসলে বিভিন্ন দাবি দাওয়া করছেন যে এই তিনি আসলে বিজয়ী হওয়ার পরে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু পূরণ করার কথা বলছেন আলী আসগর লবি। তিনি আসলে বলছেন তার যে এলাকাটা ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলায় যে সমস্ত সমস্যা রয়েছে সেসব সংকট সমাধানে তিনি যে ইশতেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো কিন্তু আসলে পূরণ করবেন এমনটি কিন্তু জানিয়েছেন। একটু জানিয়ে রাখি আলী আসগর লবি কিন্তু হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত। খুলনা 5 আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে পরাজিত করে তিনি বিজয়ী হয়েছেন এবং তিনি প্রত্যাশা করছেন সংসদ এবার কার্যকর হবে এবং সংসদে গিয়ে তিনি তার প্রতিশ্রুতি পূরণ করবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নির্বাচনের পরবর্তী সংবাদ। আমরা একটু রাজশাহীতে যাব, সেখানে রয়েছেন সহকর্মী মৌদুনা, সেখানকার খবর শুনবো তার কাছ থেকে। রাজশাহীর 6টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছেন রাজশাহী 5 দুর্গাপুর পুঠিয়া আসনের যিনি বিএনপির প্রার্থী ছিলেন নজরুল ইসলাম মণ্ডল। এই নজরুল ইসলাম মণ্ডল তিনি
প্রায় 1.5 লাখ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন সেই জামাতের প্রার্থীকে প্রায় 80,000 ভোটের ব্যবধানে তিনি আসলে পরাজিত করেছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে শত শত হাজার হাজার তার নেতা কর্মীরা এখানে এসেছেন তাকে দেখতে। কেউ ফুল হাতে এনেছেন, কেউ মিষ্টি হাতে এনেছেন, তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন, অন্যদিকে তাকে মিষ্টিমুখ করিয়েছেন। সব মিলিয়ে একই অবস্থা রাজশাহীর প্রার্থীদের ক্ষেত্রে। রাজশাহীর 6টি আসনের মধ্যে 4টিতে বিএনপি প্রার্থীরা জিতেছে এবং 2টিতে জামাত জিতেছে। সব মিলিয়ে এই নির্বাচন পরবর্তী কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। এবং বিএনপির যারা রয়েছেন তারা যেটি বলছেন যে তারা কোনো প্রকার আনন্দ মিছিল করছেন না, বরং যাতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আসলে রাখা যায় সেটি আসলে তারা বলছেন। এই যে আপনি সবচেয়ে বেশি ব্যবধানে রাজশাহীতে জিতেছেন, আপনি ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। 17 বছর ভোট দিতে পারেনি। আপনার এই ভোটের সময় মানুষ যেভাবে বাস ট্রাক ট্রেনে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভোট দিয়েছে, এই ভোটে তার যে আবেগ, এই আবেগের মূল্য দিতে পারবো। সুতরাং ইনশাল্লাহ আমি চেষ্টা করব, মানুষ যে কারণে ভোট দিয়েছে, মানুষ পরিবর্তন চায়, মানুষ একটা সমৃদ্ধশালী দেশ দেখতে চায়, সমৃদ্ধশালী দুটাও দেখতে চায়। ইনশাল্লাহ আগামী দিনে আমি আমার সর্বরকম প্রচেষ্টা দিয়ে মানুষকে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। উনি যেটি বলছিলেন যে মানুষ তার যেমন তার পক্ষে ভোট দিয়েছে, রায় দিয়েছে, তিনিও মানুষের উপকার করবেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচন পরবর্তী বিজয় উল্লাসের খবর। রাব্বি, যেমনটা আমরা দেখছিলাম যে সমর্থকরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হওয়ায় ভালোবাসায় সিক্ত করছেন, এই বিষয়টি কিন্তু আসলে একটি ইতিবাচক বিষয়ের ইঙ্গিত দেয়। হ্যাঁ রোজা, আমরা সবশেষ আপডেট জানাচ্ছি এবং আমরা কিন্তু একটা বিশেষ আয়োজন আছে যে এই 72 ঘন্টা আমরা কিন্তু স্টুডিওর বাইরে একেবারে সরাসরি সবশেষ আপডেট দিচ্ছিলাম এবং আমরা এই কাজটিতে যেই আপডেটগুলো পাচ্ছি সেটি হচ্ছে যে নির্বাচনের পরে বিজয় উল্লাসের ধরন একই সাথে হচ্ছে মানুষ দেশ গড়ার যে প্রতিশ্রুতি এবং তাদের যে প্রতিক্রিয়া, সেই ধরনের অনেক ইতিবাচকতা কিন্তু এবারে নির্বাচনে দেখতে পাচ্ছি। এবং আমরা এবার আবার যাচ্ছি নির্বাচনে আমাদের এই বিশেষ আয়োজনে এখন যে খবর আছে সেটিতে নির্বাচনে 77টি আসনে জয় পেয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জেলাগুলোতে চলছে নেতাকর্মীদের বিজয় উল্লাস, বিভিন্ন জায়গায় কুশল বিনিময়ের সঙ্গে চলে মিষ্টি বিতরণ। প্রতিক্রিয়ায় প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন আক্তার হোসেন, ইনসাফ প্রতিষ্ঠায় জোর দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ, আর নিজ এলাকার সহিংসতা বন্ধে সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাওয়ার কথা জানিয়েছেন নোয়াখালী 6 আসনের বিজয়ী হান্নান মাসুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের বাড়িতে বিজয় উল্লাস, নেতাকর্মীরা ফুল দিয়ে জানান শুভেচ্ছা। রংপুর 2 আসনে জামায়াতের বিজয়ী প্রার্থী এটিএম আজহারুল ইসলামের বাড়িতে ভিড় করেন নেতাকর্মীরা। কুশল বিনিময়ের সঙ্গে চলে মিষ্টি বিতরণ। আমি বর্তমান যে আমার বিজয় বা জামাত ইসলামের যে অবস্থা, তাতে এখানে জনগণের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, এটা আমার ভুলবার কিছু নয়। এদিকে রংপুর 4 আসনে জয়ী 11 দলীয় ঐক্যের প্রার্থী আখতার হোসেন শুক্রবার বিকেলে শুভেচ্ছা বিনিময় করেন ভক্ত সমর্থকদের সঙ্গে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিহিংসার রাজনীতি বর্জনের আহ্বান জানান তিনি। কোনো দলবদ্ধ নাই, কারো উপরে হয়রানি হইতে দেব না। আমার দলের কোনো লোক কারো উপর হয়রানি করলে যতক্ষণ পর্যন্ত এইটা বিহত করতে না পারছি, অতক্ষণ পর্যন্ত ওই লোকটা আমার দলের লোক থাকবে না। এলাকার উন্নয়নের পাশাপাশি ন্যায় প্রতিষ্ঠায় জোর দেন কুমিল্লা 4 আসনে নির্বাচিত এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আমার শত্রুর সাথেও যেন বেআইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমাদের উন্নয়ন কার্যক্রম এটা অব্যাহত থাকবে। এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন পিরোজপুর 1 আসনের বিজয়ী প্রার্থী মাসুদ সাইদি। শুক্রবার দুপুরে শহরের সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সর্বপ্রথম যে কাজটি করতে চাচ্ছি, আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ, আমাদের সড়ক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আমরা এই সড়ক ব্যবস্থাকে আগে ঢেলে সাজাতে চাই। এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর নোয়াখালী 6 আসনে একাধিক সহিংসতায় 13 জন আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের সঙ্গে দেখা করতে যান আব্দুল হান্নান মাসুদ। বলেন সহিংসতা বন্ধে পুলিশ নয়, সরাসরি তারেক রহমানের কাছে যাবেন তিনি।
উনি যেহেতু সরকার প্রধান হতে যাচ্ছে, আমি ঢাকায় গিয়ে ওনাকে জানাবো যে আপনার হাতিয়াতে এই পরিমাণ তাণ্ডব চালাচ্ছে, এটা বন্ধ করবেন কিনা এবং এই ব্যাপারে আপনি কি অ্যাকশন নিচ্ছেন। আমি ওনার মাধ্যমে এটার ব্যবস্থা নিব, আমি কোনো আইনের কাছে যাবো না এই ব্যাপারটা নিয়ে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন গাইবান্ধা ৪ আসনের মোহাম্মদ শামীম কায়সার। অঞ্চলে ভারী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সহ এলাকার উন্নয়নকে প্রাধান্য দেন তিনি। আমার নিজেরই কমিটমেন্ট থাকবে ইনশাআল্লাহ গোবিন্দগঞ্জে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং পাশাপাশি কর্মসংস্থান, মানে শিল্প একটা বিপ্লব, এটার একটা বিপ্লব আমাদের চেষ্টা আছে। দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফলের গণবিজ্ঞপ্তি সাতক্ষীরা ১, ২, ৩ ও ৪ আসনের জামায়াত প্রার্থীদের হাতে তুলে দেন। পাশাপাশি নেত্রকোনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় বেসরকারি ফলাফলপত্র। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় পরিচিত নেতাদের পাশাপাশি কয়েকটি সংসদীয় আসনের কিছু প্রার্থীও ছিলেন ব্যাপক আলোচনায়। এসব প্রার্থীদের বেশিরভাগই শেষ পর্যন্ত সুবিধা করতে পারেননি। আলোচনায় তুঙ্গে থেকেও হেরেছেন অনেকেই। নির্বাচনে প্রচারের আগে পরে মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠ পর্যায়ের সমাবেশ সবখানেই আলোচনার কেন্দ্রে ছিলেন বেশ কয়েকজন প্রার্থী। কারো বক্তব্য ভাইরাল হয়েছে, কারো কর্মকাণ্ড ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রাথমিক ফল বিশ্লেষণ বলছে আলোচনায় থাকা প্রার্থীদের বেশিরভাগই সুবিধা করতে পারেননি। আলোচনায় তুঙ্গে থেকেও হেরেছেন অনেকেই। এবারের নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসন থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি নির্বাচনে অংশ নেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য এবং নানা কর্মকাণ্ড করে ছিলেন আলোচনায়। শেষ পর্যন্ত হেরে যান মির্জা আব্বাসের কাছে। এবারে নির্বাচনে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র নির্বাচন করে হেরেছেন পেশায় চিকিৎসক তাসনিম জারা। তিনি জুলাই গণ অভ্যুত্থানের পর যোগ দেন এনসিপিতে। ঢাকা ৯ আসন থেকে দলটির মনোনয়নও পান। তবে এনসিপির জামায়াত জোটে যাওয়ার সিদ্ধান্তের পর দল থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র নির্বাচন করেন। অনেকদিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনায় আলোচনায় আসা খেলাফত মজলিস নেতা মামুনুল হক ঢাকা ১৩ আসনে হেরে গেছেন বিএনপির দলীয় প্রার্থী ববি হাজ্জাজের কাছে। বরিশাল ৫ আসনের প্রার্থী মনীষা চক্রবর্তীও এই নির্বাচনে ছিলেন আলোচিত। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ব্যালটে সুবিধা করতে পারেননি তিনিও। খুলনা ৫ আসনে হেরে গেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের চেয়ে ২৭০২ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন বিএনপি দলীয় প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি। জামাতে ইসলামীর প্রার্থী কিন্তু সনাতন ধর্মের অনুসারী। এই পরিচয়ে এবারের নির্বাচন আলোচিত করেছে খুলনা ১ আসনের কৃষ্ণ নন্দীকে। জামাতের হিন্দু শাখার সাবেক এই সভাপতি ভোটের মাঠে নানা বক্তব্যে ছিলেন আলোচনায়। তবে ব্যালটে সুবিধা করে উঠতে পারেননি। খুলনার ৬টি আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছেন তিনি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলমও পঞ্চগড় ১ আসনে পরাজিত হয়েছেন। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ফলাফলে তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন উল্লেখ করে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐতিহাসিক বিজয়ে বিএনপি চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ২৪-এর গণঅভ্যুত্থান ও ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই আন্তর্জাতিক বিশ্বের নজর ছিল বাংলাদেশের উপর। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর জোর দিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় উৎসব মুখর আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ বিজয় লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা।
শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই ফলাফল। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান মোদী। দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। বিএনপিও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইসলামাবাদ বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে বলে জানান এই দুই নেতা। দুদেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঐতিহাসিক বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয়। ওই ফেসবুক পোস্টে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজেদের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে নতুন সরকারের সঙ্গে কাজ করতে ওয়াশিংটন আগ্রহী বলে উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস। সফলভাবে অনুষ্ঠিত নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। বিজয় লাভ করায় বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার আগ্রহ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক বিজয়ে তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এছাড়াও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সব গণমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতিবেদনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকেই সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। নির্বাচনের পর বাংলাদেশের স্থিতিশীলতা ফিরবে বলে আশা করা হয়। বাংলাদেশের পথে পথে আনন্দ উল্লাস। শেখ হাসিনা সরকারের পতনের পর হওয়া নির্বাচন ঘিরে জনগণের মধ্যে উচ্ছ্বাসের কমতি ছিল না। মহা আনন্দে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন তারা। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু জানায়, সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে মাত্র দু-একটি জেলায় ছোটখাটো সংঘর্ষ হলেও বড় কোনো ঘটনা সামনে আসেনি। নিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টিও তুলে ধরে আনাদুলু। গণমাধ্যমে উঠে এসেছে ভোটারদের আশা স্বপ্নের কথাও। বিভিন্ন কেন্দ্র ঘুরে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। জনগণের মধ্যে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে বলে জানায় গণমাধ্যমটি। অনেকেই 2008 সালের পর এই প্রথমবার ভোট দেন। তাদের স্বপ্ন, নতুন সরকার গঠনের পর দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আসবে, জোরদার হবে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণনার ভিত্তিতে বিবিসি, আল জাজিরা, সিএনএনের মতো গণমাধ্যমগুলো নির্বাচনে বিএনপির জয়কে ভূমিধস বিজয় হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমের শিরোনাম জুড়ে ছিল বাংলাদেশের নির্বাচনের খবর। ভারতের পর্যবেক্ষক দল না আসলেও সাংবাদিকরা ভোট কেন্দ্র ঘুরে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিএনপির জয়কে বিশাল জয় আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি। তারেক রহমানকে জয়ী ঘোষণা করে প্রতিবেদন প্রকাশ করে পাকিস্তানি গণমাধ্যম ডন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার আমরা নির্বাচনের সবশেষ তথ্য বিশ্লেষণ নিয়ে যুক্ত হব। আমাদের আরেক প্রান্তে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, তার কাছে যাচ্ছি। ধ্রুব। রাব্বি, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের খুঁটিনাটি বিশ্লেষণ দিয়ে আমি জানাতে চাই দর্শকদের। প্রথমে একটু দেখাতে চাই যে বাংলাদেশের যে মানচিত্রটি আমরা দেখছি, এই মানচিত্রটির যদি আমরা বিএনপি এবং 11 দলীয় ঐক্যের মধ্যে পৃথক করার চেষ্টা করি, তাহলে দেখা যাচ্ছে যে নিরঙ্কুশ জয় কিন্তু বিএনপি এরই মধ্যে অর্জন করে নিয়েছে। সারা বাংলাদেশের পুরোটা জুড়েই যেন লাল সবুজের বিস্তৃততার মধ্যে লালের আধিপত্য বেশি, যেখানে দেখা যাচ্ছে আসলে চট্টগ্রাম বিভাগের যদি দেখা যায় যে পুরোটাই আসলে বলতে গেলে এখানে কিন্তু বিএনপির ও যে নিরঙ্কুশ বিজয়ের দৃশ্য এখানে কিন্তু স্পষ্ট হয়েছে। এদিক দিয়ে যদি আমি সিলেটের কথা বলি, সিলেট বিভাগের এই অংশটাও কিন্তু আসলে পুরোপুরি আসলে বিএনপি তাদের দখলে রেখেছে, যদিও কিছু অংশ আসলে 11 দলীয় ঐক্য তারা কিন্তু আসলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এদিকে মাঝখানে যদি একটু ঢাকা বিভাগের দিকে আমরা লক্ষ্য করি, ঢাকা বিভাগেও কিন্তু আসলে বিএনপির ভালো অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যেখানে আসলে 11 দলীয় ঐক্যেরও কিছু কিছু জায়গায় তাদের কিন্তু প্রভাব স্পষ্ট। একই সঙ্গে কিন্তু এখানে বেশ কিছু জায়গায় স্বতন্ত্রেরও আমরা অবস্থান দেখছি। বিশেষ করে যদি এদিকে আমরা ময়মনসিংহের দিকে দেখি, সেখানেও কিন্তু আসলে 11 দলীয় ঐক্যের কিছু অবস্থান থাকলেও কিন্তু ব্যাপক আকার কিন্তু আসলে ধারণ
ধারণ করেছে বিএনপি অধ্যুষিত যারা প্রার্থী রয়েছে তারা। এবং একটু উপরের দিকে যদি এদিকে যদি রাজশাহী বিভাগের দিকে লক্ষ্য করি, রাজশাহী বিভাগের দিকে আসলে কিন্তু এই অঞ্চলটিতেও কিন্তু আসলে বিএনপির একটি ভালো অংশ কিন্তু বিএনপি এখানে জয় ছিনিয়ে আনতে পেরেছে। এবং একদম উপরের দিকে যদি রংপুরে দেখা যায়, রংপুরে কিন্তু আসলে এই রংপুর এবং খুলনা এই দুটি অঞ্চলে কিন্তু বলতে গেলে আসলে জামাত কিন্তু একটি ভালো অবস্থানে রয়েছে, বিশেষ করে 11 দলীয় ঐক্য কিন্তু ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে এই খুলনা এবং বরিশালের এই পাশটি কিন্তু আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই অবস্থানটি কিন্তু আসলে 11 দলীয় ঐক্য তারা কিন্তু আসলে ভালো অবস্থানে তারা রেখেছে। এবং আমরা শুধুমাত্র এই নির্বাচনের এই ম্যাপ কেন্দ্রিকটা আমরা বিস্তারিত কিছু আসনের তথ্য ভিত্তিক আমরা আলোচনা করতে চাই, যেখানে আসলে আমরা প্রার্থীদের কথা বলতে চাই। প্রথমেই দেখতে চাই ঢাকা 17 আসন নিয়ে কথা বলতে চাই। ঢাকা 17 আসনের প্রার্থী ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে তিনি দেশে ফিরেন, দলের হাল ধরেন। দেশে আসার পর কিন্তু আসলে তার মা আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি হারান। তারপরে দলের কান্ডারি হয়ে তিনি এই নির্বাচনে অংশ নেন এবং এই নির্বাচনের প্রথমবারের মতো অংশ নিয়ে কিন্তু এই ঢাকা 17 আসনের বিজয়ের মালা পড়েন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি মোট ভোট প্রাপ্ত হন ৭২,৬৯৯টি। এবং তাকে যে টেক্কা দেয় জামাতের একজন হেভিওয়েট প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান, তিনি কিন্তু আসলে একজন চিকিৎসক এবং তিনি কিন্তু আসলে ভোট পেয়েছেন ৬৮,৩০০টি। এবং তারেক রহমান শুধু এই আসনটি নেই এবং বগুড়া ৬ আসনে কিন্তু আসলে জিতেছেন। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিয়ে কিন্তু তারেক রহমান তিনি কিন্তু ঢাকা 17 এবং বগুড়া 6 দুটি আসনে বিজয় অর্জন করেছেন। আমরা একটু পরবর্তীতে আরেকটি আসন দেখতে চাই। এই আসনে ঢাকা 15 আসনটি ঢাকার অন্যতম একটা আলোচিত আসন ছিল, বিশেষ করে এটি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি কিন্তু আসলে প্রথমবারের মতো দাঁড়িপাল্লার প্রতীকে লড়েছেন। এর আগে তিনি নির্বাচনে অংশ নিলেও কিন্তু আসলে দাঁড়িপাল্লার প্রতীকে তিনি লড়েন নাই। এবার যেহেতু দাঁড়িপাল্লার প্রতীকে তিনি লড়ে তিনি কিন্তু আসলে বিজয়ের মালা তিনি ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। তিনি মোট ভোট প্রাপ্ত হয়েছেন ৮২,৬৪৫টি। তাকে টেক্কা দিয়েছেন যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান, তিনি কিন্তু আসলে ভোট পেয়েছেন ৬১,৯২০টি। এবং এই আসনে কিন্তু দেখা যাচ্ছে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু আসলে বিজয়ের মালা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। এরপরে যেতে চাই আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু আসলে দীর্ঘ বহু বছর ধরে সংগ্রাম করেছেন। যেহেতু তারেক রহমান তিনি আসলে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, বেগম তারেক রহমানের নির্বাসিত জীবন, সেই কিছু উপেক্ষা করে কিন্তু মির্জা ফখরুল একটি দলকে সুসংগঠিত রাখার জন্য ভালো অবস্থানে কাজ করেছেন। তিনি কিন্তু আসলে ঠাকুরগাঁও 1 আসনটি থেকে লড়েছেন এবং তিনি কিন্তু নির্বাচনের আগেও বলেছিলেন এটি হতে পারে তার জীবনের শেষ নির্বাচন এবং তার শেষ নির্বাচনেও কিন্তু আসলে তিনি জয়ের মালা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। তিনি বিজয়ের মোট ভোট পেয়েছেন 2,38,836টি, যেখানে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন তিনি কিন্তু আসলে পেয়েছেন 1,41,017টি ভোট। অর্থাৎ এই আসনে কিন্তু আসলে বিপুল ভোটে বিজয় অর্জন করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর আরেকটি আসনে আমরা যেতে চাই, আমরা দেখতে চাই এই আসনটি হচ্ছে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু আসলে এই আসনটি থেকে চকরিয়া আর এই অঞ্চলটি অর্থাৎ কক্সবাজার 1 আসনটি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি এর আগেও কিন্তু 1996 এবং 2001 সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তিনি কিন্তু বিজয়ী হয়েছিলেন এবং তিনিও কিন্তু আসলে প্রায় 9 বছরে একটি নির্বাসিত জীবন পার করেছেন ভারতে এবং সেই নির্বাসিত জীবন শেষে এসে তিনি কিন্তু আসলে এই আসনে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছেন। তার ভোট প্রাপ্ত হয়েছেন তিনি 2,20,566টি এবং তিনি যাকে হারিয়েছেন জামাতের আব্দুল্লাহ ফারুক, তিনি ভোট পেয়েছেন 1,24,000। তাই প্রায় বিপুল ব্যবধানে কিন্তু আসলে কিন্তু সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু আসলে এই আসনে জিতেছেন। পরে আরেকটি আসনে যেতে চাই, এই আসনটি আসলে এবারের জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম একটি আলোচিত আসন, বিশেষ করে ফাঁসির মঞ্চ থেকে এসে সংসদ সদস্য হওয়া একজন প্রার্থী জামাতের এটিএম আজহারুল ইসলাম, তিনি জামাতের নায়েবে আমির, তিনি কিন্তু আসলে 1,39,000 ভোট পেয়ে কিন্তু আসলে তিনি এই রংপুর 2 আসনটি থেকে বিজয়ী হয়েছেন এবং তিনি কিন্তু আসলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেখান থেকে আসলে কিন্তু এই গণ অভ্যুত্থানের পর তিনি কিন্তু বেকসুর খালাস পেয়ে আজকে জামাতের হাল ধরেছেন, জামাতের নায়েবে আমির হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির মোহাম্মদ আলী সরকারকে হারিয়েছেন। মোহাম্মদ আলী সরকারের ভোট ছিল ৭৯,৯১০টি এবং পরবর্তীতে আমরা আরেকজন হেভিওয়েট প্রার্থীর কথা বলতে চাই, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, এনসিপির আহ্বায়ক এবং একই সঙ্গে কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারের কিন্তু উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে উপদেষ্টার পদ ছেড়ে কিন্তু রাজনীতিতে সক্রিয় হন তিনি এবং ঢাকা 11 আসনটিতে কিন্তু আসলে তিনি বিজয়ী হন এবং তিনি বিএনপির MA কাইয়ুম, বিএনপির হেভিওয়েট একজন প্রার্থী, বিশেষ করে তিনি কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন সে এলাকায় পরিচিত ছিলেন।
তাকে হারিয়ে কিন্তু আসলে তিনি এই আসলে বিজয়ের মালা ছিনিয়ে এনেছেন। এই পর্যায়ে যেতে চাই, এবারের জাতীয় নির্বাচনের অন্যতম সবচেয়ে আলোচিত আসন দেবিদ্বার নিয়ে গঠিত দুঃখিত, আমরা এবারের জাতীয় আমরা আবার যেতে কুমিল্লার দেবিদ্বার নিয়ে গঠিত কুমিল্লা 4 আসনটি নিয়ে কথা বলতে চাই। এই আসনটি কিন্তু এবারের নির্বাচনে পুরোটা সময় সরগরম রেখেছে, বিশেষ করে এই আসনটি থেকে বিএনপির প্রার্থী এবং পরবর্তীতে তাকে ট্রেন থেকে ছিটকে পড়া, সেই জায়গাটিতেই কিন্তু আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং এনসিপির এই দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু আসলে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি 1,60,000 ভোটে বিজয়ী হয়েছেন এবং তার যিনি নিকটতম প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন, তিনি গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে লড়েছেন, তিনি পেয়েছেন 49,664 ভোট। তো এরপরে আমরা আরেকটি আসনে যেতে চাই। এবারের জাতীয় নির্বাচনে বলতে গেলে সবচেয়ে আলোচিত আসন ছিল ঢাকা 8। এই আসনটিতে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং নানা নাটকীয়তার পর এই আসনটিতে কিন্তু আসলে ছিটকে পড়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এই আসনটি থেকে বিজয়ী হয় মির্জা আব্বাস। মির্জা আব্বাস তিনি আসলে পেয়েছেন 59,366 ভোট। এটা আসলে পোস্টাল ভোট সহ তিনি আসলে এই ভোটটি পেয়েছেন এবং এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন 54,117 ভোট। এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি ছিটকে যাওয়ার পর কিন্তু গতকালকে থেকে আমরা দেখেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের এই যে ঢাকা 8 আসনটি নিয়ে কিন্তু আসলে দিনব্যাপী এবং রাত পর্যন্ত আসলে কিন্তু নানা নাটকীয়তা চলেছে। সবশেষ রায়, জনতার রায় এটাই ছিল যে মির্জা আব্বাসের কাছে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পরাজয় স্বীকার করতে হয়েছে। তো এরপরে আরেকটি আসন দেখতে চাই। এবারের জাতীয় নির্বাচনে আসলে অন্যতম একজন পরিচিত মুখ বা আলোচিত মুখ যেটি বলি না কেন, তাসনিম জাহরা ডাক্তার, তিনি আসলে দীর্ঘদিন প্রবাসে তিনি আসলে কাটিয়েছেন। তার এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে আসলে জনগণের মধ্যে এক ধরনের বাড়তি উন্মাদনা ছিল এবং সকলের তাকে নিয়ে একটি প্রত্যাশা ছিল। তবে আসলে ভোটের ময়দান বলছে ভিন্ন কথা। তিনি আসলে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের কাছে আসলে তিনি আসলে পরাজয় তাকে স্বীকার করতেই হয়েছে। তিনি পেয়েছেন 44,689 ভোট, যেখানে আসলে বিএনপির যিনি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, তিনি পেয়েছেন 1,11,212 ভোট। তো আসলে এবারের নির্বাচনে এই আসনগুলো আসলে সবচেয়ে বেশি আলোচনার শীর্ষে ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনগুলো সবচেয়ে আলোচিত ছিল। আরেকটি আসন নিয়ে কথা বলতে চাই। এবার প্রথমবারের মতো জামাত কোনো হিন্দু ধর্মাবলম্বী প্রার্থী তারা আসলে ভোটের মাঠে তারা দাঁড় করিয়েছিলেন। খুলনা 1 আসন থেকে কৃষ্ণনন্দী, জামাতের সবচেয়ে আলোচিত প্রার্থী ছিলেন এই কৃষ্ণনন্দী কিন্তু আসলে বিপুল ভোটেই হেরেছেন বলতে গেলে। তিনি বিএনপির আমির এজাজ খানের কাছে প্রায় ব্যাপক ভোটে হেরেছেন, প্রায় 50,000 অধিক ভোটে তিনি হেরেছেন। বিজয়ী যিনি প্রার্থী আমির এজাজ খান, তিনি পেয়েছেন 1,21,352 ভোট, যেখানে আসলে এই জামাতের আলোচিত প্রার্থী কৃষ্ণনন্দী তিনি পেয়েছেন 70,346 ভোট। তো এরপর আমরা আরেকটি আসনে যেতে চাই। এই আসনটি নিয়েও কিন্তু ব্যাপক নাটকীয়তা কালকে চলেছে, ঢাকা 13 আসন নিয়ে, যেখানে আসলে ববি হাজরাজের প্রতিদ্বন্দ্বী ছিল খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এই দুজনের মধ্যে কিন্তু ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই কালকে হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ববি হাজ্জাজ বিএনপি জোটের প্রার্থী যিনি ছিলেন আসলে তিনি ধারের শেষ প্রতীকে লড়ছেন, তিনি কিন্তু আসলে পেয়েছেন 86,694 ভোট এবং খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আসলে আসনে হয়েছে বলতে গেলে। এখানে মামুনুল হক যেখানে পেয়েছেন 83,851 ভোট। তবে কালকে কিন্তু আমরা দেখেছি যে মামুনুল হক এই রায়টিকে আসলে উপেক্ষা করে কিন্তু আসলে তিনি সিএসির কাছে গিয়েছেন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তিনি কিন্তু আসলে তুলেছেন। আবার আমরা যেতে চাই আসলে যে কথাগুলো বলছিলাম, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি উৎসব মুখর পরিবেশে কিন্তু নির্বাচন হয়েছে, তবে উৎসবের বাইরেও কিছু নাটকীয়তা চলেছে। সব নাটকীয়তা উপেক্ষা করে একটি সুস্থ সুন্দর নির্বাচন কিন্তু আসলে এরই মধ্যে আমরা পেয়েছি, যেখানে আসলে এই মানচিত্রই বলে দিচ্ছে যে আর পুরোটা বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে লাল অংশ, যে লাল মানে বোঝা যাচ্ছে বিএনপি 212টি আসন নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। তো এই ছিল আমার কাছে রাব্বি, এই ছিল আমার কাছে এই নির্বাচনের খুঁটিনাটি তথ্য নিয়ে। হ্যাঁ মাদি, আপনার কাছ থেকে আসলে শুনলাম যে ম্যাপের মাধ্যমে কিভাবে আসলে একটি দল মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। কারণ লাল সবুজের মধ্য দিয়ে আপনি উপস্থাপন করছিলেন যে বেশিরভাগ অংশই কিন্তু লালে ছেয়ে গেছে। এর মানে হচ্ছে বিএনপি হচ্ছে 209টি আসন একা পেয়ে এবং তাদের জোট কিন্তু সব মিলে 212টি আসন পেয়ে তারা আসলে সরকার গঠন করতে যাচ্ছে এবং যেটিকে আমরা বলছি ভূমিধস জয়, নিরঙ্কুশ জয়। এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গুলশানে যে চেয়ারম্যানের কার্যালয়, সেখানে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তারা কথা বলছেন এবং তারা জানাচ্ছেন গণমাধ্যমে যে তারা আশা করছেন রবিবারের মধ্যে হয়তো তারা নতুন সরকার গঠনের যে ভূমিকা অর্থাৎ শপথ নেওয়া সেটি হয়তো শুরু হবে এবং সেটি হলে আবার
বিএনপি ক্ষমতায় গিয়ে দেশের এবং দশের জন্য যে কাজ করা, সেই তাদের যে প্রতিশ্রুতি, সেটি নিয়ে আসলে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এই ছিল এখনকার নির্বাচনের সময়ের আয়োজনে। আমরা ছিলাম ধ্রুব, রোজা এবং রাব্বি।